নমস্কার, দেখছেন 4টা চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ড, দুর্নীতি প্রতিবাদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তিনি। তৃণমূল সাংসদ একথা জানিয়েছেন চিঠি লিখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তিনি সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে দিয়েছেন। রাজনীতি এবং তৃণমূল সাংসদের পদ থেকে পদ ছাড়ছেন জহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন। দেবাশিস, যেটা জানতে চাইব, সুখেন্দু শেখর রায় মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন। এবার জহর সরকার তিনি সরাসরি পদত্যাগ করতে চাইছেন সাংসদ পদ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। কতটা বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের এই সময়ে দাঁড়িয়ে? বিশেষ করে দেখুন, এই প্রাক্তনী আমলা রাজ্যসভার সাংসদ এর আগেও দেখা গিয়েছিল, যখন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং তাকে যখন কাস্টডিতে নেয় সিবিআই, তখনও তিনি কিন্তু পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেবারের মতো সেখানে থামলেও দেখা যায় যে এই ঘটনাকে কেন্দ্র করে আজই এই জহর সরকার অর্থাৎ প্রাক্তনী আমলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেয় এবং চিঠি দিয়ে তিনি তার পদত্যাগ নেওয়া এবং পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ তিনি পদত্যাগ দেন এবং তার পাশাপাশি তিনি তার রাজনৈতিক দিকে অবসরের কথাও তিনি লিখেছে জানান এবং আগামী কয়েকদিনের মধ্যেই তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার সভাপতি যিনি আছেন চেয়ারপারসন, তার কাছে তার ইস্তফাপত্র দেবেন, এমনটাই কিন্তু দেখেন। এখন প্রশ্ন হলো যে দুর্নীতি এবং আরজিকরের বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এইভাবে মনোভাব এবং এরকম সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি আরেকটি প্রশ্ন আসছে শাসক দলের পক্ষ থেকে, মুখপাত্ররা তার যেটা জানাচ্ছে যে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটা নিয়ে অনেক মানুষেরই কিন্তু রীতিমতো ক্ষোভ রয়েছে। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত মিটিং মিছিল, জাস্টিস ফর আরজিকর সবটাই রয়েছে। সেই জায়গায় আবার একটি বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে জহর সরকারের মতো একজন আমলা বিচক্ষণ মানুষ, দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ স্তরে তিনি কাজ করেছেন এবং বলা যেতে পারে একদম বিজেপি বিরোধিতা করেছেন। এর আগেও দেখেছি আমরা জহর সরকারকে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অস্বস্তিকর পরিবেশে হঠাৎ করে এই যখন পরিস্থিতি রীতিমতো সমালোচিত হচ্ছে, রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন যখন সমালোচিত হচ্ছে, সেই জায়গায় তার এই সিদ্ধান্ত দল কিছুটা অস্বস্তিতে ফেলবেই। কিন্তু একটা কথা পরিষ্কার, বিশেষজ্ঞ মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনার দিন যখন জানতে পারেন, তিনি ছিলেন না, বাইরে ছিলেন, তিনি তৎক্ষণাৎ কিন্তু তিনি বলেছিলেন যে এক হচ্ছে যে দোষীদের সর্বোচ্চ সাজা দিতে হবে, ধর্ষণের ঘটনায় এবং খুনের ঘটনায় যারা জড়িত তাকে চরম শাস্তি দিতে হবে এবং সেই মর্মে তিনি অনুরোধ করেছিলেন মাননীয় অধ্যক্ষকে বিশেষ বিল আনার। সেই বিল এসছে, বিল পাস হয়েছে, বিধানসভায় পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে, রাজ্যপাল পাঠিয়েছে সেটা রাষ্ট্রপতির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেছিলেন, কাজে করে দেখিয়েছেন, বিল এনেছেন এবং সেখানে চরম শাস্তির নিদানও কিন্তু সেই বিলে রয়েছে। তারপরেও সাংসদের এই যে পদত্যাগ করার ইচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চাইছেন, সেটা নিয়ে একটা রাজনৈতিক মহলে নানান চর্চা শুরু হয়েছে। দেবাশিস, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন, চিঠি দিয়ে তিনি সাংসদ পদ ছাড়তে চাইছেন। উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করব না, ওনার অনেক সিদ্ধান্তের সঙ্গে সহমত। জহর সরকার প্রসঙ্গে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। জহরদা শিক্ষিত মানুষ, দীর্ঘদিন আমলা, দেশের অন্যতম শীর্ষস্তরের সেরা আমলা জহর সরকার এবং সংবেদনশীল মানুষ। তিনি কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে
তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না, কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, আবার সেটা তার সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে। যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি। আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। কুণাল ঘোষ তিনি যখন বলছেন জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না, উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন, তখন জহর সরকারকে কটাক্ষ করছেন দেবাংশু। তিনি পোস্ট করে লিখছেন, একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে কচুরি পানাও ভেসে যায়, যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা। এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ জহর সরকার তার এই সাংসদ পদ থেকে পদত্যাগ করা নিয়ে যখন কুণাল ঘোষ তিনি বলছেন জহর সরকার তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন, তার এই সিদ্ধান্তকে সমালোচনা করছি না, ঠিক তখনই দেবাংশু লিখছেন সোশ্যাল মিডিয়াতে যে একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে কচুরিপানাও ভাসে, যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা। এমনই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ জহর সরকারের এই যে পদক্ষেপ, তিনি আরজিকরের ঘটনা এবং দুর্নীতি প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের পদ থেকে তিনি পদত্যাগ করতে চাইছেন, ছাড়তে চাইছেন সাংসদ পদ, তার এই সিদ্ধান্তকেই তৃণমূলের অন্দরেই দুরকমভাবে দেখা হচ্ছে। কুণাল ঘোষ বলছেন জহর সরকার তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন, দেবাংশু ভট্টাচার্য তখন তিনি বলছেন যে স্রোতের অনুকূলে কচুরি পানাও ভেসে যায়, যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা। উনি একজন সংবেদনশীল মানুষ, যে কোনো সংবেদনশীল মানুষ বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। জহর সরকার সংবেদনশীল মানুষ, রুখে দাঁড়িয়েছেন। জহর সরকার ইস্যুতে প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর। যে কোনো সংবেদনশীল মানুষ যা চলছে তা সহ্য করতে পারছেন না, লজ্জায় মরে যাচ্ছেন, কুকড়ে যাচ্ছেন, অসম্মানিত বোধ করছেন। সরকার উদ্যোগ নিয়ে অপরাধের পাশে থাকছে, অপরাধীদের পাশে থাকছে। মানুষ বিচার চায় না, বিচার পায় না, চাইলে যাতে মানুষ বিচার না পায় তার জন্য ধমক দেওয়া হয়। যে কোনো সংবেদনশীল মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তারা শুনুন। জহর সরকারের এই সিদ্ধান্ত তিনি বহাল রাখেন। স্বাভাবিকভাবেই এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হবে এবং আমি মনে করি মানুষের যে ধর্ম সেই ধর্ম পুরোপুরি মনুষ্যত্বের সাথে তিনি পালন করবেন। আর যদি এটা হুমকি হয় তাহলে এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তাই আমি চাই উনি যে পদক্ষেপ নিয়েছেন, সাহসিকতার সাথে যে চিঠি দিয়েছেন, তার পুরোপুরিটা সমাপ্ত করুন, যাতে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এবং যারা জাস্টিস চাইছে তাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পায় এবং যারা এই হামলা, খুন, ধর্ষণের সাথে যুক্ত তারা অন্তত কিছুটা নিরাশ হোক, তারা হতাশ হোক, এটাই আমরা চাইছি। কৃষ্টি সংস্কৃতিবান ভালো মানুষ তৃণমূলে যারা আছেন সবাই তো ওই কাটমানি সিন্ডিকেট, চুরি, লুটপাট, খুন, অব্যবস্থা, ফ্যাসিজম এর মধ্যে তো নিজেকে সম্পৃক্ত করতে পারে না। অস্বস্তি হচ্ছিল আস্তে আস্তে, তিনি আগেও একবার বলেছিলেন, আজকে উনি বেরিয়ে গেলেন, ভালো লাগছে দেখে। আসলে তৃণমূল কংগ্রেসে এখনো অনেকে আছেন, সবে তো শুরু, এখনো বহু মানুষ আছে তৃণমূল পরিত্যাগ করবে। এটা তো সবে সন্ধ্যেবেলা, এখনো পুরো রাত বাকি আছে।
তৃণমূল কংগ্রেস তার কৃতকর্মের সমস্ত ফল এবং ফসল তাকে পেতে হবে। জুনিয়র ডাক্তারদের জনতার মতামত, রাজপথে আদালত কর্মসূচি অভয়া ক্লিনিকের পাশাপাশি এই কর্মসূচি জুনিয়র ডাক্তারদের। আমরা জানি যে সোমবার দিনই সুপ্রিম কোর্টে এই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি রয়েছে এবং তার আগে আজ আবার রাত দখল এবং মানববন্ধনের কর্মসূচি রয়েছে ডাক্তারদের। এরই পাশাপাশি তারা বিচারের দাবিতে তারা যে সমস্ত দাবি জানাচ্ছেন সেই দাবির সাথে সাধারণ মানুষ কতটা সহমত সেটাও তারা দেখে নিতে চাইছেন। তারা জনতার আদালত করেছেন আর কিছুক্ষণ পরেই তাদের যে মানববন্ধন কর্মসূচি রয়েছে সেটা শুরু হবে কিছুক্ষণেই। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা থাকবেন, তারা এই মানববন্ধনে অংশ নেবেন। শাশ্বতী রায় রয়েছেন আরজি কর হাসপাতাল থেকে সরাসরি। শাশ্বতী, জুনিয়র ডাক্তাররা কি বলছেন? প্রায় 1 মাস হতে চলল তরুণী চিকিৎসকের এই যে খুনের ঘটনা, তারপর সিবিআই তদন্ত করছে, সোমবার দিন সুপ্রিম কোর্টের শুনানি, তার আগে তাদের আজকে যে সমস্ত কর্মসূচিগুলোও রয়েছে, কি বলছেন তারা? একেবারে ঋষি, একেবারে 30 দিন অতিক্রান্ত এই আন্দোলনের এবং আগামীকালের দিকে তাকিয়ে রয়েছেন সবাই। তাই আজকের দিনটাকে একেবারে অন্যভাবে অন্যরকম কর্মসূচি দিয়ে তারা সাজিয়ে তুলেছিলেন দিনভর। সকালে অভয়া ক্লিনিকে ছিলাম আমরা এবং তারপর সেখান থেকে জনতার মতামত রাজপথে আদালত নামক একটি কর্মসূচির আহ্বান করেন, যেখান থেকে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, তাদের এই আন্দোলনকে সাধারণ মানুষ চোখে দেখছেন, তাদের কি মতামত, সেই সমস্ত কিছু জানার জন্য তারা আজকে শহরের রাজপথে এই আদালত বসিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রস্তুতি হতে চলেছে মানববন্ধনের এবং মানববন্ধন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন তারা। শুধুমাত্র শহর কলকাতা বা শহরতলিতেই নয়, এই মানববন্ধন 133টি দেশে অর্থাৎ গ্লোবালি এই আন্দোলনকে স্প্রেড করার জন্য এই মানববন্ধনের আয়োজন আজকে এবং ভারতবর্ষের বাইরে প্রায় 133টি দেশে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন, যেখানে একাধিক চিকিৎসকরা তারা কিন্তু এই মানববন্ধনে সামিল হবে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের যে ছবিটা আমি তোমাকে দেখাবো, একেবারেই পরবর্তী কার্যক্রমের জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আজকে রাত দখল কর্মসূচি রয়েছে। আগামীকাল সকাল থেকেও কিন্তু তারা রাস্তায় থাকবেন, কারণ কালকে সকাল থেকেই সুপ্রিম কোর্টের রায়ের দিকে সকলের নজর থাকবে। ঠিক 1 মাস বাদে একই দিনে কি পরিস্থিতি দাঁড়ায়, রায় কি আসে, তারপরে কিন্তু আগামী আন্দোলনের পর্যায়ক্রম কি হতে চলেছে সেই দিকে সমস্ত আন্দোলন প্রক্রিয়া এগোবে। তার কারণেই কিন্তু তারা আজকে এই জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি এনেছিলেন এবং ধীরে ধীরে আন্দোলনে সামিল হচ্ছেন সাধারণ মানুষ, কারণ বারবার তারা যে কর্মসূচি রেখেছেন সেই কর্মসূচিগুলিতে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাস বা স্বতঃপ্রণোদিত সংগঠন সেটা কিন্তু চোখে পড়েছে। কারণ যেমন প্রদীপ জ্বালিয়ে অভয়ার বিচার চাওয়া হয়েছিল, তখন সাধারণ মানুষও কিন্তু তাদের সঙ্গে সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। আজকে বিকেল 5টা থেকে যে কর্মসূচি রয়েছে সেখানেও তারা চান সাধারণ নাগরিকরা তারা যাতে সম্মিলিত হন এবং রাত দখল কর্মসূচি আজকে অভয়ার রাত তারা যেমন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলা যায়, সেই অভয়ার রাতকে একেবারেই তারা এতক্ষণ ক্লিনিকে ছিলেন এবং অনেকে এখানে আছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, একটু কথা বলবো। এই আন্দোলন তোমাদের কিছুক্ষণ বাদেই মানববন্ধন কর্মসূচি শুরু হবে এবং সেটা এই দেশ ছাড়িয়ে বিদেশেও অনুষ্ঠিত হবে। আজকের এই রাতটাকে কিভাবে দেখছো? আজকের রাতটা কি বলবো, মানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দুর্ভাগ্যজনক রাত বলতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ কারণ মানে আমরা যে এটা লড়ছি, যেই আমরা মুভমেন্টটা করছি, যে রেভলিউশন বলতেন, মুভমেন্টটা বলুন না, রেভলিউশনটা যেটা চলছে সেটা তার 1 মাস 30 দিন পূরণ হলো। দুর্ভাগ্যজনক, কারণ 30 দিনেও এখনো পর্যন্ত কোনো আমরা বিচার পেলাম না। তো আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি যেটা সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এবং করেছিও আগেও। সেইগুলো পরপর আমরা মানে মিডনাইট থেকে স্টার্ট হবে আমাদের। তার আগে মানববন্ধন যেটা আমরা বিকেল 5টার সময় যেটা হবে, ওটা মানে আমরা সবাইকে ডাক দিয়েছি নিজেরা মানে মানববন্ধন ফর্ম করে মানে টু স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ আওয়ার কলিগস, সেটা আমরা বলেছি সবাইকে। আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আসবে সামনে, সেখানে কতটা আশাবাদী সেটাকে? আমাদের তো এখন আশা রাখা ছাড়া কোনো কাজ নেই, কোনো উপায় নেই। আর আশাটাই আমাদের এখন রাখতে হবে, জিয়ে রাখতে হবে। আমরা যথেষ্ট আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দেবে, সেই আশাতে আমরা রয়েছি আগামীকালের দিকে তাকিয়ে। আজকে সারা রাত এই জুনিয়র ডাক্তার আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থানরত, তারা কিন্তু আজকের
রাতটাকে অতিক্রান্ত করে আগামীকাল একটা নতুন সূর্য, বিচারের সূর্য উঠবে বলে তারা আশা রাখছেন। এবং শুধুমাত্র তারা নয়, সারা শহর কলকাতা, সারা দেশ তাকিয়ে রয়েছেন। শাশ্বতী, থাকো তুমি আমাদের সঙ্গে। নিঃসন্দেহে মানুষ তাকিয়ে রয়েছেন এবং জুনিয়র চিকিৎসকরা তারাও তাকিয়ে রয়েছেন যে সুপ্রিম কোর্টে ঠিক কি হয় সোমবার দিন, কারণ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং সেই শুনানির আগে আজ ফের রাত দখল কর্মসূচি, পাশাপাশি কিছুক্ষণ পরেই মানববন্ধন কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের ডাকে। তবে শুধুমাত্র যে আমাদের রাজ্যে কলকাতায় এই মানববন্ধন হবে তা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এবং বিদেশেও এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। বিচার চাইছেন প্রত্যেকেই। 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় রয়েছেন, আন্দোলনে রয়েছেন এবং তারা বলছিলেন যে তারা আশা ছাড়া তাদের কাছে আর কিছু নেই। এই মুহূর্তে তারা আশায় বুক বাঁধছেন। গত 1 মাস ধরে তারা এই আশাতেই রয়েছেন যে বিচার পাবেন তারা, এবং সেই বিচারের জন্যই তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে 9 তারিখে শুনানি, অর্থাৎ সোমবার দিন এই শুনানি রয়েছে। সেই শুনানির দিকেই তারা তাকিয়ে রয়েছেন। তারা মনে করছেন যে সিবিআই যে রিপোর্ট দেবে এবং যে রিপোর্ট সিবিআইয়ের পক্ষ থেকে, সেই রিপোর্টে নিঃসন্দেহে এমন কিছু হয়তো থাকবে যার জেরে তারা বিচার পাবেন। তাদের সহকর্মী যার সঙ্গে এই যে মর্মান্তিক, এই যে নারকীয় ঘটনা ঘটেছে, তার বিচার তারা পাবেন। আর কিছুক্ষণ পরেই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মানববন্ধন কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের, জাতীয় সঙ্গীত গাইবেন আন্দোলনকারীরা। শাশ্বতী রয়েছে আমার সঙ্গে হাসপাতাল থেকে সরাসরি, আরজিকর হাসপাতাল থেকে সরাসরি। শাশ্বতী, জুনিয়র চিকিৎসকরা তারা এই যে মানববন্ধনের ডাক বা তারা সারা রাত রাস্তায় থাকবেন বলছেন, নিঃসন্দেহে তারা তো তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তারা ঠিক কি চাইছেন? কারণ গত 1 মাস ধরে তারা রাস্তায় রয়েছেন, এই ঘটনার তদন্ত করছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত একজন ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ধর্ষণ খুনের মামলাতে। একেবারে কলকাতা পুলিশের পর সিবিআই এর তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো গ্রেপ্তারি চোখে পড়েনি এবং তারা একেবারেই মুখে কুলু পেটেছেন এই সমস্ত বিষয়টা নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে মামলা, তার একের পর এক গ্রেপ্তারি চলছে, আটক চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র যে আন্দোলনকারী পড়ুয়া ডাক্তাররা রয়েছেন তারা নয়, তার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু সরব হয়েছেন। তার মধ্যে আজকেই জহর সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু ইতিমধ্যেই তাদের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তিনি পদত্যাগ করতে চান সেই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এরপর তার যে কার্যক্রম সেই অনুযায়ী তিনি পদত্যাগের পথে অগ্রসর হয়ে বলে জানিয়েছেন এবং সেটি সম্পূর্ণভাবে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে। এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র তিনি নন, এর পাশাপাশি বহু মানুষ, একেবারে বলা যায় বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা কিন্তু তাদের প্রতিবাদ চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সঙ্গে তারা সামিল হচ্ছেন পথে ঘাটে এবং আরো একটি বিষয়, আজকে একাধিক জায়গা থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে বিশাল র্যালি রয়েছে। সকলেই কিন্তু আজকে রাত দখল করতে আবারও নামবেন। আজকে অন্যতম বড় খবর যে জহর সরকার, যিনি রাজ্যসভার তৃণমূলের সাংসদ, তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন যে তাদের পাশে আরো মানুষ আসছেন, তারা এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ? একেবারে যেমনটা তোমায় বললাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার এই ইচ্ছা প্রকাশ। তবে এই বিষয়ে ছাত্রদের সঙ্গে আমি যখন কথা বলতে যাই, তারা বলেন যে আমরা কোনো রকম রাজনৈতিক মন্তব্য করতে রাজি নই, কারণ এই আন্দোলনকে ঘিরে তারা সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক প্রক্রিয়াকে চালাতে চেয়েছিলেন বা তাদের যে রেভলিউশন বা নবজাগরণ যেটাকে তারা বলছেন, তার মাধ্যমে কোনো রাজনৈতিক রং তারা রাখতে দিতে চাননি বারবার করে, যার জন্য তাদের সবসময় বক্তব্য ছিল কোনো রাজনৈতিক দল যদি এতে সংগঠিত হতে চায় তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না, পতাকা ছেড়ে আসতে হবে। একেবারে ঋষি, এই বিষয়ে তারা কোনো মন্তব্য রাখতে চাইছেন না। আপাতত অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। অর্থাৎ এই যে জহর সরকার, তিনি যে সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছেন না জুনিয়র চিকিৎসকরা। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদ ঝাঁঝ বাড়ছে আন্দোলনে। ফের একবার রাত দখলের ডাক নাগরিক সমাজের।
একই সঙ্গে উত্তরে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে নাট্য সমাজের পক্ষ থেকে। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় 1 মাস অতিক্রান্ত গত 9 অগস্টে যে ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, আজ 8ই সেপ্টেম্বর এবং আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি। তার আগে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে ক্রমাগত। ফের একবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। পাশাপাশি উত্তরে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে নাট্য সমাজের পক্ষ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে, মানুষজন জমায়েত করতে শুরু করেছেন। আরজি করে জুনিয়র চিকিৎসকরা তারা আর কিছুক্ষণ পরে মানববন্ধন করবেন। তাদের এই মানববন্ধন কর্মসূচি দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে তাদের এই মানববন্ধন কর্মসূচির ডাকে সাড়া দিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষজন। আজ ফের একবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছেই। গত 1 মাস ধরে এই আন্দোলন চলছে, আরও আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। সোমবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে সব অংশই। সবাই চাইছেন যে সুপ্রিম কোর্ট থেকে বিচার পাক নির্যাতিতা তরুণী এবং তার পরিবার। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনে কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। আরজিকর আবহের মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ অরিন্দম শীল, আর সেই অভিযোগ যদিও এর অনেকদিন আগেই সেই অভিযোগ করা হয়েছিল, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনে কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। আরজিকরের ঘটনার প্রতিবাদেও হাঁটতে দেখা গিয়েছিল অরিন্দম শীলকে, আর সেই অরিন্দম শীলকেই যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করেছে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌতি আনন্দের সঙ্গে। কি বলছেন শোনাব। অভিনেত্রীর তরফ থেকে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এবং যে আমরা কথা বলে জানতে পারছি সম্পাদক সুদেষ্ণা রায়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এবং যে কারণে টিল ফার্দার নোটিস অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অরিন্দম শীল তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে এবং সমস্ত ফোরামে এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মেলও করে দিয়েছেন। এবং যেটা জানানো হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে যে যতক্ষণ পর্যন্ত না এই তদন্তের নিষ্পত্তি হচ্ছে বা অরিন্দম শীল তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যার বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগ এবং সাসপেন্ডও করা হলো সেই পরিচালক অরিন্দম শীল, তিনি ঠিক কি বলেছেন শুনুন। কমিশনকে গিয়ে আমি সমস্ত বলেছি এবং গতকালও ডিটেলসে সব বলেছি। তখন আমি বলেছিলাম যে ওকে কিন্তু এভরিথিং ওয়াজ আনইনটেনশনাল। আই সোয়ার অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার ইন মাই হার্ট যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল। কিন্তু তবুও যদি কোনো ট্রমা হয়ে থাকে, ওর খারাপ লেগে থাকে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো বলা হলো যে এটা লিখে দিতে হবে। তখন লীনাদি বললো আপনি লিখে দিন। আমি বললাম হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইটস আনইনটেনশনাল, কিন্তু ওর খারাপ লেগে থাকলে আমি অন্তর থেকে সরি। এটা বলাতে তখন ও বললো যে না আনইনটেনশনাল লিখলে হবে না,
লিখতে হবে সরি, ভুল হয়েছে। তো লীনাদি বললো আপনি তাই লিখে দিন না। এইটা এই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ডিসকাশনটা মহিলা কমিশনে বসে হয়েছে, এবং সেখানে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, আমার স্টিল ফটোগ্রাফার, আমার এক্সিকিউটিভ প্রডিউসার প্রেজেন্ট ছিল, এবং ওরা কিন্তু সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা রিমুভ করে দিন, এবং দুঃখিত, ভুলের জন্য দুঃখিত এই শব্দটা প্রয়োগ করুন। এবার এইটা লেখা, এবং এইটাকে ওরা এখন আমার এগেনস্টে ইউজ করছে, এবং এটাকে আমার এগেনস্টে ইউজ করছে, এবং এইটাকে মানে নিয়ে আমার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার কাছ থেকে জানার চেষ্টা করলো না একবারও। ওরা বলেছে সার্টেন এভিডেন্সেস রিসিভড, আমরা সাসপেন্ড করলাম। এবার এই যে মানে এক পক্ষ শুনে এখানে ইয়ে করা হয়, তাহলে এই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এতদিন ধরে যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল এত অ্যালিগেশন এত কিছু দিয়ে, সেখানে দুপক্ষর কথা না শুনে এই কথাটা এটাকে করে দিল নিজের সম্পর্কে। ইটস ভেরি স্ট্রেঞ্জ টু মি। এবং এক্ষেত্রে আমার মান সম্মান, আমার বহু কিছু, আমার সারা জীবনের অর্জিত সম্মান যুক্ত হয়ে আছে। তুমি কি এরপর কিছু পদক্ষেপ নেবে ভাবছো? নিশ্চয়ই আমি আমার লিগ্যাল অ্যাডভাইস নেব এবং দেখবো। আমাকে তো আমার নাম পরিষ্কার করতে হবে। গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় কি বলেছেন শুনবো। মহিলা কমিশনেও অ্যালিগেশন করা হয়, এবং আমাদের কাছে প্রাইমা ফেসি এভিডেন্স আছে যে হেনস্থা করা হয়েছিল। হয়তো উনি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এখনো কেসটা শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি, এবং কি হয়েছে সেটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। তো ইন দ্য মিন টাইম, টিল ফার্দার নোটিস, এবং টিল আমাদের আমরা জানতে পারি whether the allegations are true, মানে খারিজ করা হয়েছে কিনা, তো যতদিন না ও নিজেকে ক্লিয়ার করতে পারছে ততদিন অবধি এই সাসপেনশন নোটিস থাকবে। অর্থাৎ সুদেষ্ণাদি, তাহলে কি এই সময়কালের মধ্যে তিনি কোনো ছবি ডিরেক্ট করতে পারবেন না? ডিরেক্ট করতে পারবেন কিনা সেটা তো ওরা ডিসাইড করবেন, প্রোডিউসার বা প্রযোজক বা কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনোভাবেই সহযোগিতা করছি না। এবং ওর সঙ্গে যদি আমরা এই নোটিস ফেডারেশনকেও পাঠিয়ে দিয়েছি, এবার ওরা যদি সহযোগিতা করেন সেটা ওদের ব্যাপার। ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তবে এ ব্যাপারে তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী সায়নী ঘোষ তিনি ঠিক কি বলছেন। কয়েকদিন আগে দেখছিলাম যে অরিন্দমবাবু নিজে জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন। ইন্ডাস্ট্রির যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও বলবো, নিজেদের মধ্যে যারা লুকিয়ে আছেন, যারা দোষী, যারা বছরের পর বছর শোষণ করেছেন, নির্যাতন করেছে, আগে তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদের বিরুদ্ধে পথে নামুন, এবং তার সঙ্গে অন্যান্য জাস্টিসের চাহিদাও চলতে থাকে। শুনলেন সায়নী ঘোষের বক্তব্য। অরিন্দম শীল, যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, তাকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে আরজিকর আবহে। নিঃসন্দেহে অরিন্দম শীল তিনি এই ব্যাপারে আইনি পদক্ষেপ করার কথা বলেছেন, এবং এই সময়ে দাঁড়িয়ে যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই খবর। এই অরিন্দম শীলকে দেখা গিয়েছিল আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামতেও তাকে দেখা গিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ, এবং সেই অভিযোগে তাকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাসপেন্ডও করা হয়েছে। যদিও তার বক্তব্য, যে তার বক্তব্য অর্থাৎ অরিন্দম শীলের যে বক্তব্য, যে এক পক্ষ শুনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তিনি এক্ষেত্রে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন অরিন্দম শীল। পরিচালক অরিন্দম শীলের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। পাশাপাশি সায়নী ঘোষ, অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ, তার বক্তব্য যে যারা ইন্ডাস্ট্রিতে শোষণ করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, এবং কারা তারা তাদেরকে খুঁজে বার করা হোক, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাংসদ সায়নী ঘোষ।
অরিন্দম সিং নিয়ে বিস্ফোরক মন্তব্য সায়নী ঘোষের। ইন্ডাস্ট্রিতে যারা শোষণ করে তাদের চিহ্নিত করুক। স্বাস্থ্য সচিব থেকে অধ্যক্ষর পদত্যাগের দাবি। উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনীদের পরীক্ষায় কারচুপির অভিযোগ। কলেজের ডিন থেকে শুরু করে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভের মুখে পড়ে ডিনের পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। এবার স্বাস্থ্য সচিবের পদ থেকে পদত্যাগের দাবি করা হচ্ছে। পরীক্ষায় কারচুপির অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনীদের এই দাবি। স্বাস্থ্য সচিব থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবি। উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনীদের পরীক্ষায় কারচুপির অভিযোগ। কলেজের ডিন থেকে শুরু করে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভের মুখে পড়ে ডিনের পদ থেকে পদত্যাগ করেন। পরীক্ষায় কারচুপির অভিযোগ ডিন অধ্যক্ষর বিরুদ্ধে। বেহাল কালনা হাসপাতালের নার্সিং হস্টেল, পরিকাঠামো এবং নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার হাসপাতাল পরিদর্শনে যান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার। সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের অন্যান্য হাসপাতালও। হাসপাতালের নিরাপত্তা ও সার্বিক পরিকাঠামোর উন্নতির দাবিতে সোচ্চার হয়েছে হাসপাতালের কর্মী এবং চিকিৎসকরা। শনিবার কালনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব বর্ধমান লোকসভার শর্মিলা সরকার। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। গভর্নমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য ফান্ডও তারা দিয়ে দিয়েছে। সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনেলদেরকে তাদেরকে ডেপুট করা বা তার সঙ্গে হচ্ছে আলাদা রুম, রেস্ট রুম বা এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গায় চলছে। এখানেও সেই বিষয় কিন্তু শুরু হয়ে গেছে। সিসিটিভি অনেকগুলো রয়েছে, তার সঙ্গে আমাকে বললো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি সেই জায়গাটা দেখব। সাংসদ ও বিধায়ককে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তাদের জানান হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীরা। ম্যাডামকে জানালাম আমাদের হস্টেলের সিকিউরিটি, আমাদের মেয়েদের সিকিউরিটি, আমাদের মেয়েরা যে প্রতিদিন নাইট ডিউটি করে ওয়ার্ডের সিকিউরিটি, এই সমস্ত নিয়ে, আর হচ্ছে আমাদের মেয়েদের চেঞ্জিং রুম, হস্টেলের রেনোভেশন, টয়লেট ফেসিলিটি যেটা একেবারেই নেই, সেগুলোর জন্য ম্যাডামকে জানালাম। নিরাপত্তা কতটা আছে হসপিটালে? নিরাপত্তা নেই বললেই চলে। বেহাল হোস্টেলে রয়েছে সাপের উপদ্রব। পরিকাঠামোর সার্বিক উন্নয়নের আশ্বাস দেন বিধায়ক। এই এত বিল্ডিং এত কিছু সব হচ্ছে, এখন এই সময় যে অতিবৃষ্টি টানো সাপেরও উপদ্রব হচ্ছে বলে নার্সিং স্টাফেরা আমাকে বলবে। আমি এইখানে বসেই যারা মেমারির একটি গ্রাম আছে যারা সাপ ধরাইটা দেখতে চায় তাদের সঙ্গে কথা বললাম। সম্ভবত আগামীকাল সুপারের সঙ্গে যোগাযোগ করে ওরা সাপ মুক্ত করার চেষ্টা করে। এদিনের হাসপাতাল পরিদর্শনে এসে সব বিভাগই ঘুরে দেখেন মন্ত্রী, সাংসদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সব বিভাগেই পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তাঁরা। কালনা থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। বাঁকুড়ার জয়পুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার 2 যুবক। ধৃতদের বিরুদ্ধে পক্সো 12 ধারায় মামলা রুজু করা হয়েছে। স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রীকে কটূক্তি, পুলিশের জালে জয়পুরের 2 যুবক। অভিযোগ, ফাঁকা রাস্তায় সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল 2 যুবক। তাকে কটূক্তিও করা হয় বলে অভিযোগ। স্কুলে গিয়ে প্রথম সমস্ত ঘটনা মাস্টারমশাইদের জানায় ওই ছাত্রী। পরে বাড়ি ফিরে বাড়ির লোকেদের কাছে ফের সমস্ত কথা খুলে বলে সে। পরে জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবারের লোকেরা। নাবালিকার বর্ণনার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের রবিবারই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে পক্সো 12 ধারায় মামলা রুজু করা হয়েছে। জয়পুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল, কুমোরটুলিতে এই মিছিল হয়। কুমোরটুলিতে প্রতিবাদ মিছিল করেন মৃৎশিল্পীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকরের ঘটনার প্রতিবাদে কুমোরটুলিতে মিছিল।
এই মিছিলে মৃৎশিল্পীরা পা মেলান, সনাতন দিনটাকেও দেখা যাচ্ছে এই মিছিলে। আরজি করের ঘটনার প্রতিবাদে কুমোরটুলিতে মিছিল। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল কুমোরটুলিতে। সনাতন দিনটা তাকেও পা মেলাতে দেখা গেল এই মিছিলে। পাশাপাশি মৃৎশিল্পীরা তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিতেও তাদের দেখা যাচ্ছে। আরজিকরে যে ধর্ষণ করে খুনের ঘটনা, সে ঘটনা 1 মাস অতিক্রান্ত, সিবিআই তদন্ত করছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে সোমবার। তার আগে আজ রাজ্য রাজনীতি যেমন সরগরম রয়েছে, তেমনি বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকেও তারা একাধিক কর্মসূচি নিচ্ছেন, একাধিক প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছে শহর কলকাতা। তবে শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই জাস্টিসের দাবিতে প্রতিবাদ মিছিল চলছে। কুমোরটুলিতে মৃৎশিল্পীরাও এই জাস্টিসের দাবিতে তারা মিছিল করলেন। গাড়িতে পেট্রোল ভরার পর টাকা দেওয়ার বদলে পাম্প কর্মীকে পিষে দিল গাড়ি। শান্তিপুরের কন্দখোলার ঘটনায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হচ্ছে কর্মরত ওই পাম্প কর্মী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খোঁজ নেই চালক সহ ঘাতক গাড়িটির। পাম্পে পেট্রোল ভরার পর টাকার বদলে পিষে দিল গাড়ি। প্রাণ গেল শান্তিপুরের এক যুবকের। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস। শান্তিপুরের কন্দখোলার বছর 30-এর বিশ্বজিৎ পেট্রোল পাম্পে কাজ করতেন। সূত্রের খবর, শনিবার রাত 2টোর সময় একটি গাড়ি তেল ভরতে যায় ওই পাম্পে। অভিযোগ, পুরো ট্যাঙ্ক তেল ভরার পর টাকা না দিয়েই চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন গাড়ির আরোহীরা। সেই সময় গাড়িটিকে আটকাতে যান বিশ্বজিৎ। জানা গিয়েছে তখনই তাঁর ওপর দিয়েই গাড়ি নিয়ে চলে যান চালক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিশ্বজিৎ। ম্যাক্স গাড়ি ঢোকে রানাঘাট দিক থেকে পাম্পের ভেতরে, ঢোকার পরে ও তেল নেয়, ফুল ট্যাঙ্কি তেল করে 5,500 টাকা তেলের মূল্য। তো এইবার ওই গাড়িতে 3 জন ছিল, ওরা কেন একটু গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আমার স্টাফটা বলে তাহলে পেমেন্টটা দিন, বলে দিচ্ছি করতে ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটা টান দিয়ে বেরিয়ে যায়। তো ওই স্টাফ ধর করে দৌড়ে যাওয়ার পরে ওই যে কোনোভাবে ওই স্টাফের উপর দিয়ে গাড়িটা চলে যাওয়ার পরে স্টাফটা স্পটেই মারা যায়। ঘটনার পর অন্যান্য কর্মীরা বিশ্বজিৎকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আসার পরে আমি আসলাম, এসে পরে দেখলাম তো এই অবস্থায় তারা হাসপাতালে চলে গেছে। ছেলে ঘুমাচ্ছিল, হ্যাঁ, তখন এরা এসে যখন ডাক দিয়েছে তখন এরা সব উঠেছে, উঠে পরে থেকে এই অবস্থা রয়েছে। সেই থেকে কথাও করছে, কিছু করছেন। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান রানাঘাট জেলা পুলিশ সুপার সানি রাজ। পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির তল্লাশি শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।